আজকের গল্প মৃগনয়নী, কলমে দেবদত্তা ব্যানার্জি। বসন্তের রং লেগেছে গাছের ডালে ডালে, অশোক আর কিংসুকির রঙে সেজে উঠেছে বনানী। বহুদিন পর আজ একা বেরিয়েছেন রাজা মানসিং। শিকার খেলবেন বলেই অরণ্যে প্রবেশ করেছিলেন, কিন্তু এই অপরূপ শোভায় মন ভরে উঠেছে। কে যেন মুঠো মুঠো ফাঁক ছড়িয়ে দিয়েছে বনে বনে। গোয়ালিয়রের চারদিকের রুক্ষ প্রকৃতিতেও যে বসন্তের ছোঁয়া লেগেছে বোঝা যাচ্ছে। এই গহীন বনেও শোনা যাচ্ছে কোকিলের কুহুতান, চঞ্চলা তটিনীর তীরে ক্রিয়ামত্ত হরিণের ঝাঁক। শীতের দু একটা পরিযায়ী পাখি এখনও রয়ে গেছে পথ ভুলে। একটা বড় পাথরের ওপর বসে এই রূপসোধা পান করতেই ব্যস্ত রাজা মানসিং। কিন্তু হঠাৎ নৃত্যের মাঝে ছন্দপতনের মতো একটা কালো উল্কার মতো কি যেন ছুটে গেল ওদিক দিয়ে। চকিত বিহ্বলতা কাটিয়ে নিপুণ শিকারী দৃষ্টি চিনে নিতে চাইল সেই কালো বিদ্যুৎকে। বর্ণশূকর নাকি অন্য কিছু? ধনুর্বার হাতে নিয়েই মানসিংকে আরেকবার অবাক করে ছুটে এলো একটা তীর, পেছনের রেশম তুলার ঝালর দেওয়া। নিপুণ নিশানায় তা গেথে গেথে গেল শিকারের গায়ে। কয়েক হাত দূরে ছিটকে পড়েছে শিকার। না, মানসিং ওর তীর জ্যামুক্ত হয়নি। তার আগেই চট করে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লেন রাজা মানসিং। এই গোয়ালিয়রের অধিপতি, তার এলাকায় এত নিপুণ শিকারী কে রয়েছে দেখতে উৎসুক তিনি। গুণীর কদর করতে জানে গোয়ালিয়র অধিপতি। একটা মাত্র তীরের সাহায্যে এত বড় শিকারটাকে ঘায়েল করা খুব সহজ নয়। এক তীরের ঘায়েই লুটিয়ে পড়েছে বেশ বড় বর্ণশূকর। নীল একটা কাপড় সর্বাঙ্গে জড়ানো, ছিপছিপে এক অবয়বে বেরিয়ে এলো ওধার থেকে, মুখে কাপড় ঢাকা, দুই চোখে কাজল কালো দৃষ্টিতে কৈশোরের চপলতা। কাজল কালো দুই নয়ন খুঁজছে আহত বা নিহত পশুটাকে। শূকরটা দেখতে পেয়ে কোমরে হাত রেখে দাঁড়ালো দুদণ্ড, তারপর অবলীলায় পিঠে তুলে নিল। মানসিং বেরিয়ে এসেছিলেন গাছের আড়াল থেকে। ঠিক তক্ষুনি মুখের কাপড়টা সরে গেল, আর বিস্ময়ে কথা বলতেই ভুলে গেলেন গোয়ালিয়র নরেশ। মৃদু হাওয়ায় কাপড়টা সরে যেতেই একগুচ্ছ চুল কাপড়ের বাঁধন থেকে মুক্ত হয়ে ছড়িয়ে পড়েছে কাঁধের ওপর। কিশোর নয়, এ যে কিশোরী। ভীরু হরিণীর মতো ত্রস্ত দৃষ্টিতে একবার মুখ তুলে চাইল মেয়েটি। পরক্ষণেই বিদ্যুৎ বেগে ছুটে ঢুকে গেল ওই সবুজ বনানীর ভেতর। অস্ফুটে মানসিংয়ের মুখ দিয়ে শুধু একটাই শব্দ বের হলো, মৃগনয়নী। এক পক্ষ কাল পার হয়েছে, মন বড়ই বিক্ষিপ্ত। কিছুই ভালো লাগছে না মানসিংয়ের। সেদিন সেই অরণ্যে ওই চঞ্চলা কিশোরীর চোখ দুটো শুধু বারবার ভেসে ওঠে মানসপটে। রাজকার্যে মন নেই। আরও দুদিন গেছিলেন ওই অরণ্যে, কিন্তু আর দেখা পাননি তার। এখনও মাঝে মাঝেই চমকে উঠেছেন মানসিং। সেদিন ওই সময়টুকু কেমন যেন ছবির মতো আঁকা হয়ে গেছে মন সাপেটে। চোখ বুঝলেই দেখতে পাচ্ছেন তিনি সেই কিশোরীকে। প্রতিহারীর ঘোষণায় চমক ভাঙে, এক আমত্ত দর্শন অভিলাষী। মনে পড়ল আজ রাজ্যের প্রান্তরে গুর্জরদের সেই বস্তি রায়গ্রামের সেখানে যাওয়ার কথা ছিল। বিক্ষিপ্ত মনেই চললেন আমত্তের সঙ্গে। রায়গ্রামের কাজ সেরে গ্রাম প্রধানের সঙ্গে মন্দিরে এসেছিলেন মহারাজ। হঠাৎ কানে ভেসে এলো মধুর সঙ্গীত। রাজা মানসিং বরাবর সঙ্গীতের পৃষ্ঠপোষক। এত সুমিষ্ট স্বরে কে গাইছে প্রভু বন্দনা? সঙ্গীতের সমাপ্তির পরেও রেশ রয়ে যায় মনের মাঝে। গ্রাম প্রধান জানালেন পুরোহিতের পালিতা কন্যা অনাথা নিন্নি গাইছিল আপন খেয়ালে। মেয়েটি বড় ভালো। হঠাৎ বাইরে এলে একটা মৃদু কোলাহল ভেসে আসে। গ্রাম প্রধান অতিথিদের নিয়ে মন্দিরের বাইরে এসে দাঁড়াতেই দেখতে পায় এক উন্মত্ত মহিষ ছুটে আসছে ওধার থেকে, আর পথমধ্যে খেলছে একটা শিশু। সবাই চিৎকার করছে, কিন্তু বোধহীন শিশুর সেদিকে খেয়াল নেই। কেউ ছুটে এসে শিশুকে সরিয়েও নিচ্ছে না। রাজা মানসিং চিৎকার করে ওঠেন। চকিত এক বিদ্যুৎ রেখা যেন ছুটে গেল, শিশুকে ছুড়ে দিল মায়ের কোলে। কিন্তু ততক্ষণে সাক্ষাৎ যমরাজের উন্মত্ত বাহন তার সামনে। অসম্ভব ক্ষিপ্ততায় মহিষের শিং দুটো দু হাতে চেপে ধরেছে সেই তানকর্তা। সর্বশক্তি দিয়ে মহিষটিকে পরাস্ত করতে সে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু অবাক মহারাজ দেখছেন সেই ত্রাতার ভূমিকায় তার রাজ্যের কোনো পুরুষ নয়, এক নারী। না, নারীও নয়, এক কিশোরী। পরনে শক্ত করে জড়ানো পোশাক, লম্বা বিনুনি, চাবুকের মতো ঝুলছে পিছনে। রাজ্যের পুরুষেরা দূর থেকে দেখছে এ অসম লড়াই, কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না। কয়েক মুহূর্ত যেন অনন্তকাল তার তালু ঘেমে উঠছিল রাজা মানসিংয়ের। ও কি পারবে নাকি পারবে না? বিস্ময়ে হতবাক মহারাজ।
কিন্তু কয়েক মিনিট ভেতর খ্যাপা মহিষকে হারিয়ে দিল ওই মেয়ে। উন্মত্ত জনতার গলায় জয় জয়কার, আর রাজা মানসিং অস্ফুটে বললেন, মৃগনয়নী। চার চোখের মিলন আগেই হয়েছিল। হৃদয় হারিয়েছিলেন গোয়ালিয়র রেস। পুরোহিতের আশ্রিতা কন্যার নিন্নির রূপে গুণে মুগ্ধ নরেশ নিন্নির পাণিপ্রার্থী। কিন্তু কিশোরী নিন্নি রেখেছিল 3টি শর্ত। তার জন্য আলাদা মহল চাই। গ্রামের রাইন নদীর জল যেন সে মহলে পৌঁছে যায়। বাকি রানীদের মতো পর্দার আড়ালে না থেকে সে ক্ষত্রিয়দের মতো যুদ্ধে যাবে রাজার সঙ্গে। সঙ্গীত তার প্রাণ। সঙ্গীত চর্চায় যেন কোনো বাধা না আসে। প্রেমিক মানসিং নতজানু হয়ে মেনে নিয়েছিলেন সব শর্ত। গুর্জর মহলে আজও সেই ইতিহাসের সাক্ষী, এক অপূর্ব অলঙ্করণ। দেওয়াল চিত্র মৃগনয়নী আর মানসিং তোমরের প্রেমের নীরব সাক্ষী। বৈজু বাউরা স্বয়ং গান শেখাতেন রানীকে। সেতার বাদনে মৃগনয়নী ছিল সেরা। রাগ চৌরির সঙ্গে গুর্জর সঙ্গীতের মেলবন্ধনে রানী তৈরি করেছিল গুর্জরি ঢেরি রাগ, যা মৃগনয়নীর নামের সঙ্গে জুড়ে রয়েছে। আর সব রকম আরাম বিলাসিতা ছেড়ে যুদ্ধে সে ধনুর্ধর হাতে থাকত মহারাজের পাশে। বাকি রানীরা মেনে নেয়নি এই গুর্জর নারীকে। অবজ্ঞা লাঞ্ছনা করে তারা আনন্দ পেত, কিন্তু সেসবে আমল দিত না এই মহান নারী। মানসিংয়ের সবটুকু ভালোবাসা পেয়েছিল মৃগনয়নী। চাইলে ছিনিয়ে নিতে পারত সিংহাসন, কিন্তু সঙ্গীত তার সৃজনের বাইরে আর কিছু চায়নি সে। রাজাকে বলেছিল জ্যেষ্ঠ রাজপুত্র হবে, সিংহাসনের আসল হকদার। আজও গোয়ালিয়রের ভগ্ন প্রাসাদে কান পাতলে শোনা যায় মৃগনয়নী আর মানসিংয়ের প্রেমালাপ। পূর্ণিমা রাতে সেতার বাদনের মিষ্টি সুর ভেসে আসে গুর্জর মহল থেকে। চাঁদনি রাতে দুটো অবয়ব ছাদের আলিন্দে বসে আজও কত স্বপ্নজাল বনে। মৃগনয়নী আর মানসিংয়ের গল্প লেখা রয়েছে গোয়ালিয়রের কেল্লায়। ভালোবাসা থেকে যায়, অমর হয়ে যায় এইভাবেই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত।